চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল শিবির অধ্যুষিত এলাকা থেকে উদ্ধার। জেএমবির সাথে যোগ দিয়ে টার্গেট কিলিং করছে শিবির, দাবি পুলিশের। যারা জেএমবি করে একটি বড় অংশ কিন্তু এখন শিবির, প্রাক্তন শিবির। সেটিকে বিশ্লেষণ করে ওই এলাকার কেউ কিনা, যেহেতু আমাদের কাছে ছবি এসেছে, অতএব আমরা এটা আশাবাদী যে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারবো। দেশের জনগণ নিরাপদে আছে, পরিস্থিতিও স্বাভাবিক, আবারও বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যবসায়ীরা তাদের ব্যবসা চলছে, রাস্তাঘাট ঠিক মতো চলছে, কোনো কিছুই কিন্তু বসেনি, মানুষজন শান্তিতে ঘুমাচ্ছে। সবই আমাদের পজিটিভ ফিগার রয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মুরুশি এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যশোরের বাঘারপাড়ায় ফিলিং স্টেশনে জোড়া খুন, প্রধান সন্দেহভাজন পলাতক, আটক 2। নাটোরের খ্রিস্টান ব্যবসায়ী হত্যা মামলা ডিবিতে স্থানান্তর। মানবতা বিরোধী অপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেমের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। আজই কপি পাঠানো হবে ট্রাইব্যুনালে। রোজায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সিএনজি স্টেশনগুলো 4 ঘন্টার পরিবর্তে বন্ধ থাকবে 7 ঘন্টা। 15 রোজা পর্যন্ত রাত 8টার পর বিপণী বিতান বন্ধ রাখার নির্দেশ। রমজান আর ঈদ বাজারকে সামনে রেখে এবারও ভয়াবহ যানজটের আশঙ্কায় রাজধানীবাসী। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এবং চট্টগ্রাম বন্দরকে সবচেয়ে বড় বন্দরে রূপ দিতে 30 বছর মেয়াদী মহাপরিকল্পনার কাজ শুরু। বড় প্রকল্প বাস্তবায়নের আগে ড্রেজিং এর পরামর্শ ব্যবসায়ীদের। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডে শিবিরের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা তা অনুসন্ধান শুরু করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি শিবির অধ্যুষিত এলাকা থেকে উদ্ধার হয়, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। এদিকে শিবিরের বড় একটি অংশ জেএমবির সাথে যোগ দিয়ে টার্গেট কিলিং করছে বলে দাবি পুলিশের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যেই হত্যাকারীদের ব্যবহৃত চট্টগ্রাম মেট্রো ল 129807 নম্বরের মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। কিন্তু মোটরসাইকেল উদ্ধারের স্থানটি সুলকবহরের বড় গ্যারেজ এলাকা হয় এই হত্যাকাণ্ডের সাথে শিবিরের সম্পৃক্ততার সন্দেহটি উঠে আসে। কারণ নগরীর চকবাজার, সুলকবহর, বাদুরতলা এবং কাপাসগোলা পুরো এলাকাটি শিবির অধ্যুষিত। এখানে শিবিরের অসংখ্য ম্যাচ যেমন রয়েছে, তেমনি বিগত 2013 থেকে 15 সাল পর্যন্ত নগরীতে নাশকতা সৃষ্টিকারীদের অধিকাংশেরই অবস্থান ছিল এখানে। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে খোদ সিএমপি কমিশনার স্বীকার করলেন বিষয়টি। মোটরসাইকেলটি যেখান থেকে উদ্ধার হয়েছে সেই এলাকাটি শিবির অধ্যুষিত। তো যারা জেএমবি করে একটি বড় অংশ কিন্তু এখন শিবির, প্রাক্তন শিবির, এরকম সদস্যরাই আসলে আসে। সেই দিকটিও আমরা মাথায় রেখেছি, বিবেচনায় রেখেছি এবং সেটিকে বিশ্লেষণ করে ওই এলাকার কেউ কিনা, যেহেতু আমাদের কাছে ছবি এসেছে, অতএব আমরা এটা আশাবাদী যে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারবো। এদিকে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে মাত্র 45 সেকেন্ডের মধ্যে হত্যাকারীরা বাবুল আক্তারের স্ত্রী মিতুকে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করেছে। অর্থাৎ রবিবার 6টা 32 মিনিটে তিনি বাসা থেকে বের হয়ে 44 সেকেন্ডে জিসি মোড়ের কাছাকাছি চলে আসেন। আর গুলি এবং ছুরিকাঘাতে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা 33 মিনিট 30 সেকেন্ডে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে যায়। এক্ষেত্রে আগে থেকে হত্যার হুমকি থাকা সত্ত্বেও বাবুল আক্তারের পরিবারের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে। এটি পরিকল্পিতভাবেই যেহেতু করা হয়েছে, এটি আমরা এই মুহূর্তে বলবো যে তার সজাগতার একটু হলেও অভাব ছিল, সেই জায়গাটি আসলে সন্ত্রাসীরা ব্যবহার করেছে। রবিবার ভোরে নগরীর জিসি মোড়ে ছুরিকাঘাত এবং গুলি করে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা। মূলত বৃহত্তর চট্টগ্রামে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন গোয়েন্দা কর্মকর্তা বাবুল আক্তার। আর এরই জের ধরে জঙ্গিরা তাকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারও বলেছেন দেশের জনগণ নিরাপদে আছে এবং পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।
সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোকে টার্গেট কিলিং উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তার স্ত্রীর খুনিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমরা খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের মোটিভ থেকে আরম্ভ করে কারা কারা এই সঙ্গে জড়িত ছিল, কারা এই পরিকল্পনা নিয়েছিল, সব আমরা ধরতে পারবো। পুলিশদের পরিবার এবং পুলিশদের এই অফিসাররা যাতে তারা সিকিউর থাকে সেইখানেও আমাদের এখন চিন্তার বিষয় আসছে, সেগুলো আমরা দেখব। ব্যবসায়ীরা তাদের ব্যবসা চলছে, রাস্তাঘাট ঠিক মতো চলছে, কোনো কিছুই কিন্তু বসেনি, মানুষজন শান্তিতে ঘুমাচ্ছে। যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এগুলি সবই টার্গেট কিলিং। যশোরে ফিলিং স্টেশনের একটি কক্ষ থেকে ম্যানেজার সহ কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। ঘটনার পর পলাতক রয়েছে ফিলিং স্টেশনের নজলম্যান সিরাজুল ইসলাম। এ ঘটনায় সিরাজুলের স্ত্রী ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এই বুক ফাটা আর্তনাদেও হারিয়ে যাওয়া স্বজন ফিরবে না আর কখনো। কোনো সান্ত্বনাই যেন বাঁধ মানে না এই শোকের। স্বজনরা জানান, বাঘারপাড়া উপজেলার চারাভিটার কলেজ শিক্ষার্থী অপু আব্দুল বাড়ি ফিলিং স্টেশনে রোববার রাতে ঘুমাতে যায়। এ সময় স্টেশনের ম্যানেজার ওবায়দুর রহমান এবং নজলম্যান সিরাজুল ইসলামও ছিল তার সঙ্গে। পরদিন সকালে অপুর বাবা ছেলেকে ডাকতে গিয়ে ম্যানেজার ও অপুর রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। আব্বু এক শিক্ষারি দেশে দিয়ে কছে কি, ও অপুর মা, আমার অপু নেই, তাই কেউ একাই কর সাথে এইবার আইছি। বাবা এক নজর দেখেছি, আমার বাবার এক নজর দেখেছি, আমি আর কিছু জানি না। আমি সংবাদ পেলাম মোবাইলে যে এখান থেকে যে আপনার পাম্পে দুর্ঘটনাটা ঘটেছে। আমি আসলাম, এসে দেখলাম যে আমার ম্যানেজার মারা গেছে, আর নজলম্যানকে পাই না। সরিষা বিক্রি করেছে, সেই টাকা আনছিল, আনার পরে ওদের বাড়ি ঘর দরজা মেরামত করার জন্য ঘর আগুসাল অবস্থায় আছে, ওই টাকাটা নিয়ে এখানে ঘুমাইছিল রাত। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বেশ কিছু ইন্ডিকেটর এই ঘটনার সাথে, যেমন আলামত যেটা, সেটা আমরা পেয়েছি, দেখার সাক্ষীও আমরা পেয়েছি। আশা করি এই মামলাটি অতি শীঘ্রই এটা তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে। ঘটনার পর থেকে অপুর কাছে থাকা 50,000 টাকা সহ ফিলিং স্টেশনের নজলম্যান সিরাজুল ইসলাম পলাতক রয়েছে। সময় সংবাদ, যশোর। শিগগিরই নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করা যাবে বলে জানিয়েছে পুলিশ। সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিন একথা জানান। এ ঘটনায় হত্যা মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত রাতে অজ্ঞাতদের আসামি করে বড়াইগ্রাম থানায় একটি মামলা করেন নিহতের মেয়ে। এদিকে নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। চিকিৎসকরা জানান, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই সুনীলের মৃত্যু হয়। গতকাল সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মিশন পল্লীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের হাতে খুন হন সুনীল গোমেজ। পরে এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে পুলিশ। ইতিমধ্যেই তার একজন ভাড়াটিয়া সবুজ ড্রাইভার, তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নিয়েছি। এছাড়া আরো কিছু ক্লু আমরা ইতিমধ্যে পেয়েছি, সেগুলি নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করছি শীঘ্রই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে। নাটোর সদর হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং রাত্রেই তার লাশ পরবর্তী জন্য দাফনের ব্যবস্থা করার জন্য, ধর্মীয় মতে দাফনের ব্যবস্থা করার জন্য যে নির্ধারিত পুলিশ স্কোয়াড ছিল, সেই পুলিশ স্কোয়াড পার্টির কাছে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। গেল 1.5 বছরে দেশে একই কায়দায় 48টি হামলায় নিহত হয়েছেন 150 জন। এর মধ্যে মাত্র 4টি চার্জশিট দিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বলছেন, প্রায় সব ঘটনার জন্য দায়ী নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো। এই অবস্থা মোকাবেলায় সব রাজনৈতিক দল ও সম্প্রদায়কে একমত হয়ে কাজ করতে হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট।
প্রায় প্রতিদিনই অস্বাভাবিক মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। বিদেশি নাগরিক থেকে শুরু করে মুক্তমনা লেখক, ব্লগার, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন পেশাজীবীর পর সেই তালিকায় এবার যোগ হলো পুলিশ কর্মকর্তার স্ত্রী। এ নিয়ে গেল 1.5 বছরে দেশজুড়ে 48টি হামলায় নিহত হলেন 150 জন। আর এসব ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে 146 জনকে। তাদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 49 জন। চার্জশিট দেওয়া হয়েছে 4টি মামলার। গ্রেফতারকৃতরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি পুলিশের। সবশেষ রোববার চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী এবং নাটোরে খ্রিস্টান ধর্মাবলম্বী মুদি দোকানি হত্যার পেছনেও উগ্রবাদীরাই দায়ী বলে প্রাথমিক ধারণা পুলিশের। প্রাথমিকভাবে আমাদের কাছে সন্দেহ হচ্ছে যে এটা জঙ্গি তৎপরতাই দায়ী। আমরা আমাদের তদন্ত চারিদিকে খোলা রেখেছি, যেদিকে তদন্তের সত্যতা যায় আমরা সেদিকেই ধাবিত হব। খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই সমস্ত অপতৎপরকারীদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসবো। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, গেল কয়েক বছরে উন্নতির নানা সূচকে ইতিবাচক অবস্থায় রয়েছে বাংলাদেশ। উন্নতির এই ধারাকে ব্যাহত করার জন্যই বাংলাদেশ বিরোধী চক্রান্তে মেতেছে দেশি বিদেশি নানা গোষ্ঠী। দেশে কোনো হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর আইএসের হয়ে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের দায় স্বীকার সেই চক্রান্তের ইঙ্গিত দেয় বলেই মত তাদের। বাংলাদেশের যে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে এবং সারা বিশ্বে বাংলাদেশের যে ইমেজ গড়ে উঠেছে সেটাকে আপনার আমলে নিতে হবে এবং সেটার বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিক কোনো মহল সেটাতে খুশি নাও থাকতে পারেন এবং সেই বিষয়ে আমার মনে হয় যে দলমত নির্বিশেষে সবার একমত হয়ে যে আমাদের করণীয় কি সে ব্যাপারে আমাদের বোধহয় বসে ঠিক করা দরকার যে হোয়াট টু বি ডান। তারা আরো বলেন, বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িক চেতনা ও উদার মনোভাবের কারণেই এসব উগ্রবাদীরা একসময় পিছু হটবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাশেম আলীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আদালত। রায়ের কপি আজই পাঠানো হবে ট্রাইব্যুনালে। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহা সংশ্লিষ্ট 5 বিচারপতির স্বাক্ষর শেষে 244 পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এর আগে গত 8 মার্চ প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ সংক্ষিপ্ত রায় প্রকাশ করেন। এর প্রায় 3 মাস পর আজ এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আদালত। রায়ে মুক্তিযোদ্ধা জসিম হত্যার দায়ে মীর কাশেমকে মৃত্যুদণ্ড এবং ধর্ষণ, অগ্নিসংযোগ সহ বাকি 6 অভিযোগে তাকে 58 বছরের কারাদণ্ড দেন আপিল বিভাগ। এর আগে 2014 সালের 2রা নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে রায়ের বিরুদ্ধে 30 নভেম্বর আপিল করেন তিনি। নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে রিভিউ আবেদনের সুযোগ থাকায় আসামিপক্ষ এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন বলে জানানো হয়। এদিকে রায়ের পর্যবেক্ষণে মামলা পরিচালনায় প্রসিকিউশনের গাফিলতিতে অসন্তোষ প্রকাশ করেছেন আপিল বিভাগ। আমরা রায়ের কপি এখনো পাইনি। রায় পাওয়ার পরে পর্যালোচনা করে আমরা এ ব্যাপারে রিভিউ পিটিশন দায়ের করব। আদালত এই মামলা পরিচালনার ক্ষেত্রে প্রসিকিউশন যেভাবে মামলা পরিচালনা করেছেন তাতে আপিল বিভাগ অসন্তোষ প্রকাশ করেছেন। এই রায় আজকে প্রকাশিত হয়েছে। এখন এটার সার্টিফাইড কপি আসামি পক্ষ যদি নেয় তার 15 দিনের ভিতরে তাকে রিভিউ পিটিশন দায়ের করতে হবে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। আফজাল। রাজু, 11:30টার পরে মূলত মীর কাশেম আলীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এবং আপিলের যে 4 বা 5 সদস্যের বেঞ্চ রয়েছিল এবং প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে সেই 5 সদস্যের বেঞ্চের সব বিচারপতিরাই স্বাক্ষর শেষে মূলত 11:30টার দিকে সেটি প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং সেই আপিলের পূর্ণাঙ্গ রায়টি মূলত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে এবং 244 পৃষ্ঠার যে পূর্ণাঙ্গ রায়ে মীর কাশেম আলীর বিষয়ে যেটি বলা হয়েছে যে 1971 সালে মীর কাশেম আলী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় যে গণহত্যা চালিয়েছিলেন সেই গণহত্যার সপক্ষে রাষ্ট্রপক্ষ থেকে যে ধরনের সাক্ষ্যগুলো দেওয়া হয়েছিল সেই সাক্ষ্যগুলো আসলে তার মৃত্যুদণ্ডের সাজার পক্ষে যথেষ্ট এবং এই বিষয়টি মূলত আপিল বিভাগ তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন এবং আপিল বিভাগ যে সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন এবং সেই সংক্ষিপ্ত রায়ে মীর কাশেম আলীকে মুক্তিযোদ্ধা জসিমকে হত্যার যে অভিযোগ সেই অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং বাকি যে 5টি অভিযোগ সেই 5টি অভিযোগে মীর কাশেম আলীর 58 বছরের সাজার রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং সেই রায়টি মূলত আজকে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চের সব বিচারপতির স্বাক্ষর শেষে সেটি প্রকাশিত হয়েছে। এখন মূলত এই রায়টি মূলত ট্রাইব্যুনালে আসবে এবং ট্রাইব্যুনাল থেকে মীর কাশেম
আলীর মৃত্যু পরোয়ানা জারি করা হবে এবং সেই মৃত্যু পরোয়ানাটি মূলত মীর কাশেম আলীর যিনি এখানে এখন রয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে, সেই কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে এবং কেন্দ্রীয় কারাগারে পাঠানোর পরেই মূলত মীর কাশেম আলীকে সেই রায়টি পড়ে শোনানো হবে। তো এখন শুধুমাত্র মীর কাশেম আলীর আইনি প্রক্রিয়া রয়েছে রায়ের বিরুদ্ধে রিভিউ করার, এবং যদি সে 15 দিনের মধ্যে রিভিউ না করে তাহলে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে তাহলে তার দণ্ড কার্যকরের সব ধরনের বাধা কেটে যাবে এবং সরকার দণ্ড কার্যকর করবে। তো আমরা এখন ট্রাইব্যুনালে রয়েছি এবং রায়টি পূর্ণাঙ্গ রায়টি ট্রাইব্যুনালে আসার পরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার আমাদেরকে জানিয়েছেন যে সে আজই মীর কাশেম আলীর মৃত্যু পরোয়ানা জারি করা হবে। আমরা সেটার জন্যই এখন মূলত অপেক্ষা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তো এই ছিল রাজু সুপ্রিম কোর্টের মীর কাশেম আলীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। রাজু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। দুপুরের সময় আরো থাকছে সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা না মানায় স্বাস্থ্য সচিব সহ 3 জনের বিরুদ্ধে রুল জারি। বিশ্ব শান্তি, উন্নয়ন এবং মুসলিম দেশগুলোর কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও সৌদি আরব। রোববার বিকেলে সৌদি আরবের জেদ্দায় সৌদি বাদশার বাসভবন আল সালাম প্যালেসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা করেন তারা। এ সময় দুই দেশের উন্নয়ন, ব্যবসা বাণিজ্য এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সব ধরনের সম্ভাবনা কাজে লাগানোর ব্যাপারে একমত হন সৌদি বাদশাহ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। বিকেলে বাইতুল মোকাররমে চাঁদ দেখা কমিটির বৈঠক। 6টার দিকে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে এই কমিটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের আকাশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে এশার নামাজের পর শুরু হবে মসজিদগুলোতে তারাবি নামাজ। রোজায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সিএনজি স্টেশনগুলো 7 ঘণ্টা বন্ধ থাকবে। 15 রোজা পর্যন্ত রাত 8টার পর বিপণী বিতান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে চীনের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে এবছরের বিদ্যুৎ পরিস্থিতি গতবারের তুলনায় ভালো থাকবে বলে আশ্বাস দেন মন্ত্রী। প্রতি বছরের মতো এবারও রমজান মাসে বিদ্যুৎ ও গ্যাসের অতিরিক্ত চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে সাধারণ গ্রাহক থেকে শুরু করে নীতি নির্ধারক পর্যন্ত চলে নানা ধরনের শঙ্কা, চিন্তা। সরবরাহ পরিস্থিতি সামাল দিতে এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলো গ্যাস বিদ্যুৎ নিয়ে নির্ধারণ করে কৌশলগত বিতরণ ব্যবস্থা। বিদ্যুৎ উৎপাদনের অন্যতম জ্বালানি হিসেবে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের ভান্ডার যখন বছর বছর শুধু কমছেই, তখন রমজান মাসে গ্যাস বিদ্যুতের অতিরিক্ত চাহিদা মোকাবেলায় এবার সিএনজি স্টেশনগুলো 4 ঘণ্টার পরিবর্তে 7 ঘণ্টা বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। আমাদের গ্যাসের পরিমাণ তো কমে আসছে, এবারও অতিরিক্ত গ্যাস আমরা পাচ্ছি তা না। আমরা সিএনজি কে চাচ্ছি বিকেল 3টের থেকে 10টা পর্যন্ত বন্ধ রাখা, সেটা একটা সিদ্ধান্ত হয়েছে। সংকট মোকাবেলায় আবাসিক গ্রাহকদের এলপিজি গ্যাস ব্যবহারের পরামর্শ দিয়ে নসরুল হামিদ আরো বলেন, এরই মধ্যে গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমেছে 2000 মেগাওয়াট। এই মুহূর্তে গ্যাসের আমাদের ঘাটতি আছে, যে ঘাটতির কারণে কিন্তু প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা আরো অতিরিক্ত প্রোডাকশন করতে পারতাম। আমি বলবো না যে অতিরিক্ত বিদ্যুৎ আমরা দিতে পারবো এই মুহূর্তে, তা পারবো না, কিন্তু যে পরিমাণ প্রয়োজন সেটা আমরা মিট করতে পারছি। এছাড়াও বিপণী বিতানগুলোতে আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান জানিয়ে 15 রোজা পর্যন্ত রাত 8টার পর বিপণী বিতান বন্ধ থাকবে বলেও জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ঢাকার রাস্তা আর যানজট যেন এক দুঃস্বপ্নের নাম, সেই সঙ্গে রমজান, ঈদ বাজার, তাই ভয়াবহ দুশ্চিন্তায় রাজধানীবাসী। বিশেষজ্ঞরা যত্রতত্র পার্কিং ঠেকানো সহ ফুটপাত দখলমুক্ত রাখার উপর জোর দিয়েছেন। রমজানে যানজট সহনীয় রাখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল ডিএমপি। শাফিন জাহিদের রিপোর্ট।
বিভিন্ন পরিসংখ্যান বলছে 1.5 থেকে 1.25 কোটি মানুষের বসবাস আর 350 বর্গ কিলোমিটার আয়তনের মেগাসিটি ঢাকা। একটা আদর্শ শহরের জন্য যেখানে রাস্তার প্রয়োজন 25%, সেখানে ঢাকায় রয়েছে মাত্র 8%। আবার এর মধ্যেই বেদখল থাকে প্রায় 30% রাস্তা। বিআরটি এর হিসেব বলছে ঢাকায় বর্তমানে মোট যানবাহনের সংখ্যা প্রায় 10 লাখ, অর্থাৎ এসব যানবাহনের জন্য রাস্তা বরাদ্দ রয়েছে মাত্র 5.5 ভাগ। ফলে যে যানজট সৃষ্টি হয় তা দুঃস্বপ্নের মতো। আর রমজানে এর মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। এর আগে যে যানজটটা হবে, মানুষ কি করে তাড়াতাড়ি বাসায় যাবে সেই চেষ্টায় থাকে। যেন 15 মিনিট আধা ঘন্টার পথ আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। অফিস থেকে 5টায় বেরোছি, বেরোতে বাড়ি পৌঁছতে পৌঁছতে আপনার 8টা বেজে গেছে। ট্রাফিক বিভাগ বলছে এবারের রমজানে ইফতার সহ নানা কারণে যাতে রাস্তা দখল না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। যে রাস্তাটুকু আছে ঢাকা শহরে, পরিপূর্ণ রাস্তাটুকুই যাতে যানবাহনের ব্যবহারের জন্য আমরা খোলা রাখতে পারি। যেগুলোতে ট্রাফিক জ্যাম বেশি হয় রমজানের সময়, সবগুলো রাস্তায় ইনশাল্লাহ আমরা দখল মুক্ত করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন যানজট ঠেকাতে রমজানের শুরু থেকেই কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই মাসে সবচেয়ে ম্যাক্সিমাম গাড়ি রাস্তার উপরে পার্কিং অবস্থায় থাকে, ফুটপাতের উপরে দোকানের সংখ্যা বেড়ে যাবে, এটাকে যানজটটাকে আরো তীব্রতর করে তোলে। এই মাসটাতে অ্যাটলিস্ট কষ্ট করে হলেও ফুটপাতগুলোকে সম্পূর্ণরূপে খালি করে দিতে হবে। সকল রাজনৈতিক এবং সামাজিক যেই অনুষ্ঠানগুলো রাস্তার উপরে করা হয় এটা যাতে না করে। পাশাপাশি তারা বলছেন রমজানকে কেন্দ্র করে ঢাকার বাইরে থেকে যাতে নতুন করে কোনো রিকশা প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই। ঢাকা যানজট প্রতিদিনের অন্যতম মাথা ব্যথার কারণ। তাই বিশেষজ্ঞরা বলছেন অন্তত রমজানের 1 মাস যানজট থেকে নগরীর মানুষকে কিছুটা স্বস্তি দিতে হলে ঢাকার সবগুলো রাস্তার অবৈধ পার্কিং ঠেকানোর পাশাপাশি দখল মুক্ত রাখতে হবে সবগুলো ফুটপাতকেই। আর এই জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সেবাদানকারী সবগুলো প্রতিষ্ঠানকেই। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় আহতদের সরকারি বেসরকারি হাসপাতালে জরুরি চিকিৎসার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা না মানায় স্বাস্থ্য সচিব সহ 3 জনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সাথে আগামী 1 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। রুলে স্বাস্থ্য সচিব, পরিবহন সচিব, সেতু সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে আগামী 1 সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত 10 ফেব্রুয়ারি এক রিট আবেদনের প্রেক্ষিতে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহতদের সরকারি বেসরকারি হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন আদালত। সেই সাথে 3 মাসের মধ্যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন হাইকোর্ট। নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না করায় আজ এই রুল জারি করেন আদালত। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুর হত্যার ঘটনায় সন্দেহভাজন 4 জনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলছে সিএমপি কমিশনার ইকবাল বাহার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কথা বলার জন্য আমি একটু প্রশ্ন করবো আপনাকে। আমরা সরাসরি যাচ্ছি এখন যে বিষয়টি বলা হচ্ছে যে আসলে যে এখন পর্যন্ত জিজ্ঞাসা করছে আপনার কজনকে এনেছেন, এখন পর্যন্ত কিছু তথ্য পাওয়া গেছে তাদের কাছ থেকে? এটি বললাম যে কাউকে আমরা গ্রেপ্তার করিনি, তথ্য আমরা উদ্ঘাটনের চেষ্টায় আছি। জিজ্ঞাসাবাদ কজনকে আপনি এনেছেন এবং জিজ্ঞাসাবাদ কত চলছে? জিজ্ঞাসাবাদের জন্য আমি তো শুরুতেই বলেছি 4 জন, এবং এটা আমরা জিজ্ঞাসাবাদ করছি, প্রয়োজন মনে হলে গ্রেপ্তার করা হবে। এক্ষেত্রে যেটা ওদের দুজন একজন দেহরক্ষী ছিল, অর্ডারলি ছিল এবং তার শিথিলতার কথা বলা হচ্ছে, তারা সময় মতো পৌঁছে দিয়ে বাসায়, এই বিষয় নিয়ে কি বলবেন একটু? এগুলো আমাদের তদন্তের অংশ হিসেবে আছে, এগুলো আমরা খতিয়ে দেখছি। কারণ আমি যখন সকালে গিয়েছি বাসায় তখনও তারা ছিল বাসায়। তো এগুলো কি হয়েছে কি হয়নি এগুলো সম্পূর্ণভাবে বিশ্লেষণ করবার বিষয় আছে, এটা আমরা দেখব। তার গাড়ি এবং বিভিন্ন বিষয় উদ্যোগ করা হয়েছিল হওয়ার পর, এটা সত্য কিনা? এখন আপনারা কেউ কি দেখেছেন যে তার এই গার্ড ছিল, এই গার্ড প্রত্যাহার হয়েছে, এরকম ঘটনা নেই। তার জন্য যেটা দেওয়া হয়েছে সেইটা ছিল এবং সেই অনুযায়ী এখন ঘটনা একটি ঘটেছে। এটি দুর্ভাগ্যজনক। এটি খুঁজে বের করার জন্য যত প্রক্রিয়া আছে সবগুলো অবলম্বন করেই আমরা এটা খুঁজে বের করবার চেষ্টা করছি। জি।
চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুর হত্যার ঘটনায় সন্দেহভাজন 4 জনকে জিজ্ঞাসাবাদ করছে চট্টগ্রাম পুলিশ। এই বিষয়ে কথা বলছিলেন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা। চট্টগ্রাম বন্দরকে এই অঞ্চলের সবচেয়ে বড় বন্দরে রূপ দিতে শুরু হয়েছে 30 বছর মেয়াদী মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ। এর আওতায় প্রথম 15 বছরে 2 দফায় অন্তত 88,000 কোটি টাকা খরচ করে বাস্তবায়ন করা হবে ছোট বড় 30টি প্রকল্প। নতুন নতুন টার্মিনাল যেমন নির্মাণ করা হবে, তেমনি কেনা হবে অত্যাধুনিক যন্ত্রপাতিও। অবশ্য বড় প্রকল্প বাস্তবায়নের আগে ড্রেজিং এর মাধ্যমে বন্দরকে সচল রাখতে বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর 1977 সালে প্রথম SN10 সিটি নামের একটি জাহাজের মাত্র 6টি কন্টেইনার হ্যান্ডেলিং এর মাধ্যমে শুরু হয় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার কার্যক্রম। এর 12 বছর পর কন্টেইনার হ্যান্ডেলিং এর পরিমাণ ছাড়াই 1 লাখে সবশেষ 2015 সালে চট্টগ্রাম বন্দর হ্যান্ডেলিং করে 20 লাখ টিউএস কন্টেইনার। বন্দরের কর্মপরিধি বাড়লেও সেই অনুযায়ী বাড়ছে না সক্ষমতা। মাল উঠানামার কাজটি আরো ত্বরান্বিত করতে হবে, যাতে কোনো মাল শিপমেন্টের জন্য যাতে বিলম্বিত না হয়, এই ব্যবস্থা আমাদের করতে হবে। এই অবস্থায় বন্দরের সক্ষমতা বাড়াতে মাস্টার প্ল্যানের মাধ্যমে নিজস্ব অর্থায়নে উন্নয়ন কাজগুলোকে এগিয়ে নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। মাস্টার প্ল্যানটাকে আমি সাধুবাদ জানাই এই কারণে যে এটা করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমার বন্দরে ইনকাম হচ্ছে, বন্দরের কাজে ব্যবহৃত না হয় তাহলে তো এই টাকার কোনো মূল্য নেই। এরই অংশ হিসেবে 2013 সালে শেষ হয় 30 বছর মেয়াদী বন্দর মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ। চলতি বছর থেকে 4 ভাগে বিভক্ত করে বাস্তবায়ন করা হচ্ছে এসব প্রকল্প। 2043 সাল পর্যন্ত মাস্টার প্ল্যান করেছি। অনেকগুলো গ্যাপ আছে এবং এই প্রবৃদ্ধিকে ধরে রাখার জন্য এই গ্যাপগুলোকে পূরণ করতে হবে। সেটি হচ্ছে ইয়ার্ড, সেটি হচ্ছে জেটি, সেটি হচ্ছে ইকুইপমেন্ট এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা। তবে বড় কোনো পরিকল্পনা নেওয়ার আগে প্রধান জেটিগুলোতে ড্রেজিং এর মাধ্যমে বন্দরকে সচল রাখার কথা বলছেন এই ব্যবসায়ী নেতা। কন্টেইনার জাহাজ ভিড়তে পারে মতো প্রচুর ডেপথ আরো বাড়াইতে হবে। জরুরি ভিত্তিতে ড্রেজিং করে জেসিটিকে পূর্ণাঙ্গ চালু করতে হবে। বন্দর কর্মকর্তারা জানান, উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে 2017 সালের মধ্যে প্রয়োজনীয় ইকুইপমেন্ট নিয়ে পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করবে নিয়মুরি কন্টেইনার টার্মিনাল। 2020 সালে অপারেশনে যাবে ক্যাসিটি। 23 সালে শেষ হবে বে টার্মিনালের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় সবকিছু পরিকল্পিত, সাজানো গোছানো ছবির মতো একটি শহর। চীনের প্রথম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল শেনজেন মাত্র 36 বছরেই পরিণত হয়েছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক প্রাণকেন্দ্রে। ব্যবসায়িক নগর হিসেবে এটি পরিচিত হলেও পুরো শহরটিকেই গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব হিসেবে, যা অনুকরণীয় হতে পারে বাংলাদেশের নগরীগুলোর জন্য। শেনজেন ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের। ছবি তুলেছেন শেখ মোহাম্মদ আমিন। থেকে 100 কিলোমিটার দূরে হংকং এর লাগোয়া চীনের শেনজেন সিটি। চীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনায় 1980 সালে প্রথম গড়ে তোলে এই শহর। মাত্র 3 দশকেই শেনজেনের অবস্থান এখন বিশ্ব অর্থনীতির 19তম প্রাণকেন্দ্র হিসেবে। কঙ্কা, স্কাইওর্থ, টেনসেন্ট, ওয়ানপ্লাস এবং হুয়াওয়ের মতো দেশি প্রতিষ্ঠানের সদর দপ্তর থেকে শুরু করে বিদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানও চীনে তাদের ব্যবসা পরিচালনা করে এই শহর থেকে। প্রায় 2000 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটির গত বছর জিডিপি ছিল বাংলাদেশের বাজেটের প্রায় 7 গুণ, 22 লাখ কোটি টাকা। পুরো চীনের গড় জিডিপি প্রবৃদ্ধি যেখানে 9.8, সেখানে শুধু শেনজেনেরই প্রবৃদ্ধি অর্জন 16.3 ভাগ। বাণিজ্য নগরী হলেও পুরো শহরটি গড়ে তোলা হয়েছে পরিবেশকে গুরুত্ব দিয়ে। পরিকল্পিত প্রতিটি ভবনের সামনে সড়ক বিভাজনে কিংবা রাস্তার দুই পাশে চোখে পড়বে গাছের দীর্ঘ সারি। ঢাকা শহরে যেখানে ব্যক্তিগত গাড়ির সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে, সেখানে প্রায় 1.7 লাখ জনসংখ্যার এই শহরের প্রায় 70 ভাগ মানুষের ব্যক্তিগত গাড়ি থাকলেও পরিকল্পিত সড়ক ব্যবস্থাপনার কারণে নেই কোনো যানজট কিংবা হর্নের শব্দ। শেনজেন শহরটিকে আমরা নানা কারণেই ভালোবাসি। এখানকার মানুষ বন্ধুভাবাপন্ন, যে কোনো দেশের মানুষকেই আমরা স্বাগত জানাই। আমাদের শহরটা একেবারেই নতুন, আমরা এটাকে সব সময় পরিষ্কার রাখি, এটাই আমাদের ভালোবাসা। পৃথিবীর বিভিন্ন শহরে গিয়েছি আমি, কিন্তু শেনজেনের মতো এত সবুজ শহর খুব কমই আছে। শেনজেন বাণিজ্যিক নগরী হলেও এখানে নানা সুযোগ সুবিধার কারণে পর্যটকরাও এই শহরটিকে খুব পছন্দ করেন। ভূমির পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে আকাশ ছোঁয়ার পরিকল্পনায় বেড়ে উঠছে শেনজেন। শহরের 100 তলার কিংকে ভবন ছাড়াও 200 মিটারের বেশি উচ্চতার ভবনে রয়েছে 59টি।
শুধু ইতিবাচক মানসিকতা আর সক্ষমতা থাকলেই অল্প সময়ের মধ্যে একটি নগরীকে কতটা আধুনিক আর পরিকল্পিত হিসেবে গড়ে তোলা যায় তার আদর্শ উদাহরণ হতে পারে এই শেনজেন সিটি। শতফুল ফুটতে দাও নীতিতে বিশ্বাসী চীন তার নগরীগুলোকেও তাই সাজিয়ে রেখেছে ফুলের মতো করেই। আর এক্ষেত্রে শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নের উপরে গুরুত্ব দেওয়া হয়নি, একই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার উপর। ইহসান জুয়েল, সময় সংবাদ, শেনজেন, চীন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ডিপিএল এর খবর। মিরপুরে কলাবাগান ক্রিকেট একাডেমি ও কলাবাগান কেসির খেলা বৃষ্টির কারণে বন্ধ আছে। সাভারের বিকেএসপিতে সিসিএস এর দেয়া 206 রানের টার্গেটে ব্যাট করছে ফেভারিট আবাহনী। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 1 উইকেটে 62 রান। বিকেএসপির 3 নম্বর মাঠে টস জিতে সিসিএস কে ব্যাট করতে পাঠায় আবাহনী। অধিনায়ক তামিম ইকবালের সিদ্ধান্তের যথার্থ প্রমাণ দেন আবাহনীর বোলাররা। সিসিএস এর দলীয় 6 রানে আউট ওপেনার পিনাক ঘোষ। বেশিক্ষণ টেকেননি সাইফ হাসান ও সালমান হোসেন। 46 রানে 3 উইকেট হারানোর পর হাল ধরেন অধিনায়ক রাজিন সালে, কিন্তু যোগ্য সঙ্গ না পাওয়া মিস করেন এবারের আসরে দ্বিতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত রাজিনের 95 ও সাইফুদ্দিনের 50-তে 205 রানের সংগ্রহ পায় ক্রিকেট কোচিং স্কুল। সাকিব 3টি, তাসকিন ও রাজু 2টি করে উইকেট নেন। এই ম্যাচে জিতলেই সুপার লিগ অনেকটা নিশ্চিত হবে আবাহনীর। প্রস্তাবিত বাজেটে ভ্যাট আইন পুরোপুরি কার্যকরের ঘোষণা না এলেও প্যাকেজ ভ্যাটের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে দাবি বাংলাদেশ দোকান মালিক সমিতির। তাই আইন করে পূর্বের প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবি ব্যবসায়ীদের। আর পরিস্থিতি বিবেচনায় ভ্যাট আইনের জটিলতা দূর করতে সব পক্ষকে এগিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। পণ্য বা সেবার মূল্য নির্ধারণের বিষয়টি একান্তই ব্যবসায়ীদের। চলতি বছরের 1 জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর করার কথা ছিল, তবে প্যাকেজ ভ্যাট বহালের দাবিতে ব্যবসায়ীদের আন্দোলনের মুখে সিদ্ধান্ত থেকে কিছুটা সরে আসে সরকার। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ঘোষণা দেন 1 বছর পর কার্যকর হবে নতুন আইন। মূল্য সংযোজন কর আইনটি অনেক পরীক্ষা নিরীক্ষার পর 2012 সালে গৃহীত হয়। এই আইনটি এই বছরে কার্যকরী হবে না, এটা কার্যকরী হবে 2017 সালে। বাজেটে প্যাকেজ পদ্ধতি বহাল রাখার প্রস্তাব করা হলেও এই হার বাড়িয়ে দ্বিগুণ করা হয়। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বাড়তি চাপের মুখে পড়বেন বলে দাবি ব্যবসায়ীদের। কোন বিবেচনায় তারা 14,000 টাকাটা 28,000 টাকা করলো, এবং ঢাকার বাইরে যেগুলি ছিল 3,600 এটা 7,000। প্রকৃত অর্থে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কোনো প্রকার সহযোগিতার করার ব্যবস্থা করা হয়নি। এখন ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি ঠিকমতো ব্যবসা করতে না পারে, তাহলে উৎপাদনকারী অথবা আমদানিকারক কার কাছে মালটা বিক্রি করবে? এই অবস্থায় আইন করে পূর্বের প্যাকেজ ভ্যাট বহাল রাখা অথবা ইউরোপীয় ইউনিয়নের ভ্যাট আইনের 282 ধারার আলোকে প্যাকেজ ভ্যাট নির্ধারণের দাবি জানান ব্যবসায়ীরা। আমাদের একটা কথা ছিল যে প্যাকেজ ভ্যাটটাকে আইন করে পুনর্বহাল করা। প্যাকেজটাকে 1 বছরের জন্য রেখেছে, আবার কি আমরা যুদ্ধ করব সামনে বছর? আইন করে প্যাকেজ ভ্যাটটাকে বহাল করা হোক, নট 1 বছর। সরকার ও ব্যবসায়ী দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে নতুন ভ্যাটের হার বাস্তবায়নের পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। এই 1 বছর যেন খুব উপযুক্তভাবে সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যাতে একটি গ্রহণযোগ্যভাবে ভ্যাট কাঠামো বা ভ্যাট বাস্তবায়নের প্রক্রিয়াটি যেন শেষ করা হয়। তাহলেই 1 বছর শেষে হয়তো নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের জটিলতাগুলো এই বছর দেখা গেল সেগুলোকে হয়তো এড়ানো যেতে পারে। আগামী অর্থ বছরের প্রস্তাবিত 3,40,605 কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,42,752 কোটি টাকা। এর মধ্যে মূসক বা ভ্যাট থেকে 72,764 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 2016-17 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা। রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে বাজেটের যথাযথ দিক নির্দেশনাও নেই বলে মত তাদের। সকালে রাজধানীতে ব্র্যাক ইউনিভার্সিটি আয়োজিত এক বাজেট পরবর্তী পর্যালোচনা অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর মির্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার পূরণ কঠিন হবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন,
জনশৃঙ্খলা খাতের ব্যয় কেবল পুলিশ বা নিরাপত্তা বাহিনীতে ব্যয় করলেও হবে না, প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠায় তার সম্মুখভাবে বন্টন হওয়া জরুরি। এ সময় শিক্ষা খাতের ব্যয় কেবল শিক্ষকদের বেতন ভাতায় সীমাবদ্ধ না রেখে তার শিক্ষা উপকরণ ও গুণগত মান বৃদ্ধিতে ব্যয় করারও পরামর্শ দেন তিনি। সার্বিক যে ট্যাক্স স্ট্রাকচার সেটা সমতাভিত্তিক সমাজ সৃষ্টির জন্য খুব একটা সহায়ক না। কিছু কিছু বড় প্রকল্পের কথা বলা হয়েছে, আগামী 1 বছরে তো এগুলো বাস্তবায়ন হবে না। এগুলোর থেকে যে কাঙ্ক্ষিত বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি সেটা আমরা প্রত্যাশা করতে পারি না, এবং সেই একই কারণে যে 7.2% জিডিপি প্রবৃদ্ধি যেটা নির্ধারণ করা হয়েছে সেটা আমার কাছে মনে হয় না অর্জন করা সম্ভব হবে। পুলিশ এসে দরকার আছে ডেফিনেটলি, সব টাকাই তাদের পেছনে দেবে, কিন্তু জজ সাহেবরা বা আইন শৃঙ্খলা রুল অফ ল যারা থাকবে তাদের কিন্তু দেবেন না। অর্থাৎ আমাদের যে সমস্যাগুলো, গুড গভর্নেন্সের অভাব, স্বচ্ছতা জবাবদিহিতার অভাব, আইনের শাসনের অভাব, এইগুলি কিন্তু বাজেটে অ্যাড্রেস করা দরকার ছিল। দুপুরের সময় আরো থাকছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান শুরু, সেহরি আর ইফতারের আয়োজনে ব্যস্ত মুসল্লিরা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলায় 6 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা চলছে। সকালে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয়। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান অভিযুক্ত নূর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাইদ সহ মামলার 23 আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতেই র্যাব কর্মকর্তা মেজর সুরুজ আলী সহ 6 জনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে 2 মামলায় 127 জন সাক্ষীর মধ্যে মামলার বাদী, আইনজীবী সহ 61 জন সাক্ষ্য দিয়েছেন। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম সহ 7 জনকে অপহরণ করা হয়। এর 3 দিন পর শীতলক্ষা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হলো সাওম সাধনার মাস রমজান। সেহরির খাবার খেয়ে আজ থেকেই রোজা রাখছেন সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, সিরিয়া, ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের মুসল্লিরা। পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়ও শুরু হয়েছে রোজা। এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে ভারতের তামিলনাড়ুতে খেজুরের ব্যতিক্রমী এক মেলার আয়োজন করা হয়েছে। ইফতার সামগ্রীর অন্যতম খেজুর। রমজান এলে তাই যে কোনো কিছুর চেয়ে এ খাবারের চাহিদা একটু বেশিই থাকে। আর সে কথা মাথায় রেখেই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ভারতের তামিলনাড়ুর এক ব্যবসায়ী। রমজান মাস ব্যাপী 120 ধরনের খেজুর প্রদর্শনের পাশাপাশি চলবে বিক্রিও। দীর্ঘদিন ধরে দেশ ও দেশের বাইরে থেকে খেজুর আমদানি করে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে আয়োজন করা হয় এই মেলার। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে একদিন আগে রমজান শুরু হলেও চাঁদ দেখা না যাওয়ায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ এ অঞ্চলের দেশগুলোতে মঙ্গলবার থেকে শুরু হতে পারে পবিত্র রমজান। সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানায়, রোববার সে দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে রোজা পালনের ঘোষণা দেন সুপ্রিম কোর্ট। রোববার এশার নামাজের পর প্রথম তারাবির নামাজ পড়েন মুসল্লিরা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতেও রমজান পালন শুরু হয়েছে। রোজা শুরুর আগের দিন রোববার দামেস্কের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে দেখা যায় সিরীয়দের। একইভাবে সিয়াম সাধনার এই মাস উপলক্ষে ভিন্ন সাজে সেজেছে জর্ডানের জাতারি শরণার্থী শিবির। রমজান মাসের প্রথম তারাবি উপলক্ষে আলোয় উদ্ভাসিত হয় ফিলিস্তিনের বিভিন্ন এলাকা। বছরের বেশিটা সময় ইসরায়েলি জাতাকলে পিষ্ট হলেও পবিত্র এ মাসকে সানন্দে স্বাগত জানান জেরুজালেম, পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনিরা। মধ্যপ্রাচ্যের সঙ্গে তাল মিলিয়ে বরাবরের মতো ইন্দোনেশিয়ায় সরকারিভাবে সোমবার থেকেই রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়। রোববার এশার নামাজের পর জাকার্তার ইস্তিকলাল মসজিদে তারাবির নামাজে অংশ নেন হাজার হাজার মুসল্লি। সারা বিশ্বে প্রায় 150 কোটি মুসলমান পবিত্র রমজান মাসে রোজা পালন করে থাকেন। এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করা হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। কোপা আমেরিকার খবর।
আসরের শুরুটা দুর্দান্তভাবেই করল মেক্সিকো। উরুগুয়েকে দাপটের সাথে হারিয়েছে মেক্সিকানরা। গ্রুপ সি এর বিগ ম্যাচে উরুগুয়েকে 3-1 গোলে হারিয়েছে মেক্সিকো। এছাড়া জ্যামাইকাকে 1-0 গোলে হারিয়েছে ভেনেজুয়েলা। অ্যারিজোনা ফিনিক্স স্টেডিয়ামে সুয়ারেজবিহীন উরুগুয়ে ম্যাচের 4 মিনিটে ডিফেন্ডার পেরেরার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে লা সেলেস্তারা, কিন্তু প্রত্যাশার প্রাপ্তি ঘটেনি প্রথমার্ধে। উল্টো ম্যাচের 45 মিনিটে উরুগুয়ে ও 72 মিনিটে মেক্সিকোর খেলোয়াড়রা একটি করে লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয়। 74 মিনিটে উরুগুয়েন অধিনায়ক ডিয়েগো কোদিনের গোলে সমতায় ফেরে উরুগুয়ে, কিন্তু খেলা শেষ হবার 5 মিনিট আগে মেক্সিকোর অধিনায়ক মার্কুয়েজ ও হেক্টর হেরেরার দারুণ দুটি গোলে 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকানরা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। চট্টগ্রামের পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল শিবির অধ্যুষিত এলাকা থেকে উদ্ধার। জেএমবিকে সাথে নিয়ে টার্গেট কিলিং করছে শিবির, দাবি পুলিশের। দেশের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক, জনগণ নিরাপদে আছে, আবার বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো কিছুই কিন্তু বসেনি, মানুষজন শান্তিতে ঘুমাচ্ছে, সবই আমাদের পজিটিভ ফিগার রয়েছে। যশোরের বাঘারপাড়ায় ফিলিং স্টেশনে জোড়া খুন, প্রধান সন্দেহভাজন পলাতক, আটক 2। নাটোরের খ্রিস্টান ব্যবসায়ী হত্যা মামলা ডিবিতে স্থানান্তর। মানবতা বিরোধী অপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেমের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, আজই কপি পাঠানো হবে ট্রাইব্যুনালে। এবং রোজায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সিএনজি স্টেশনগুলো 4 ঘন্টার পরিবর্তে বন্ধ থাকবে 7 ঘন্টা। 15 রোজা পর্যন্ত রাত 8টার পর বিপণী বিতান বন্ধ রাখার নির্দেশ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।